This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দিল্লির বিস্ফোরণ নিয়ে আরো আপডেট কিছু আসছে, সেই সম্পর্কে আপনাদের জানাবো। কি আপডেট? দিল্লির বিস্ফোরণ স্থলে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটাই জানতে চান প্রাথমিকভাবে তদন্তকারীরা। তার জন্য ফরেনসিকের তদন্তকারীরা তারা পৌঁছে যান ঘটনাস্থলে এবং নমুনা সংগ্রহ করা হয়। দফায় দফায় ফরেনসিক টিম সেখানে যাচ্ছে। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, প্রথম যে নমুনাটি তারা পেয়েছেন সেটা অ্যামোনিয়াম নাইট্রেটের, আর দ্বিতীয়টি এর থেকেও মারাত্মক কিছু বিস্ফোরক। যাচাইয়ের পর জানা যাবে দ্বিতীয় বিস্ফোরকটি কি ধরনের। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা কার্তুজ, আর বিস্ফোরণের পর কোনো পুলিশ কর্মী থেকে সেগুলি পড়ে গিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি এই সমস্ত কিছু ব্যবহার করে এই ধরনের অভিঘাত তৈরি করার চেষ্টা করেছেন এই বিস্ফোরণের পেছনে আর কি কি ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় যে বিস্ফোরকটি ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে তদন্তকারীরা কি বলছেন, কি অনুমান করছেন তারা? দেখো, এই উমার হোক, আদিল হোক, মুজাম্মিল হোক বা শাহিন হোক, প্রত্যেকে কিন্তু চিকিৎসক, আর সেই কারণে তাদের কেমিক্যাল সম্পর্কে এবং অন্যান্য যে রাসায়নিক আছে সেই সম্পর্কে কিন্তু তারা যথেষ্ট অভিজ্ঞ ছিল। আর যে কারণে তারা যে ধরনের বিস্ফোরক ব্যবহার করেছে বা বিস্ফোরক তৈরি করতে যে যে উপাদান ব্যবহার করেছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এবং তাদের এই পেশায় যারা তিনজন ধরা পড়েছে, উমর যত সম্ভবত আত্মঘাতী হয়েছে, এই চারজনের সঙ্গে নেটওয়ার্কে কারা কারা এই চিকিৎসক পেশায় রয়েছে যুক্ত তাদের মূলত খোঁজ শুরু হয়েছে। দেখো, যারা জানা যাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে জ্বালানি ব্যবহার করা হয়েছে এবং এছাড়াও এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেটা অন স্পট বিস্ফোরক তৈরি করে ফেলা যায়, এবং সেটাই কিন্তু গাড়িতে যে দীর্ঘক্ষণ ঘুরেছে উমর, যেটা আমরা গতকালও দেখিয়েছি, 11 ঘন্টা দিল্লির বুকে বিভিন্ন জায়গায় ঘুরেছে, পার্কিং লটে থেকেছে, এই সময়টুকু ব্যয় করেছে সেই বিস্ফোরক তৈরির কাছে। এবং তদন্তকারীরা মনে করছেন এই বিস্ফোরক তৈরি করার কাজের জন্যই সে দীর্ঘক্ষণ দিল্লির বিভিন্ন পার্কিং লটে দাঁড়িয়েছে, বিভিন্ন ব্যস্ততম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যাতে সেই গাড়িটাকে নির্দিষ্ট করে কেউ ট্র্যাক না করতে পারে। একই সঙ্গে তোমাকে বলে রাখি, ফরেনসিক বিশেষজ্ঞরা যে যে নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে তার মধ্যে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য যে বিস্ফোরকের উপাদান থাকার সম্ভাবনা সব থেকে বেশি, সেই উপাদানগুলো কিন্তু ইতিমধ্যে তারা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতেও পাঠিয়েছে। অর্থাৎ সেখান থেকে রিপোর্ট আর আজকে বা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে। তবে এই বিস্ফোরক যে অত্যন্ত শক্তিশালী ছিল, যেটা নজরে পড়েছে সকলে, সেটা হচ্ছে কোনো রকম স্প্লিন্টার্স না ব্যবহার করা। এইটা নিয়ে তদন্তকারীদের অনুমান কি ধরনের প্যাটার্ন, এটা নয়া কোনো পদ্ধতি কিনা কিছু জানা যাচ্ছে? দেখো, যারা তদন্তকারীরা মনে করছেন যে এই বিস্ফোরক কিন্তু কোনো একটা বা দুটো বক্স বা সেরকম বোমের মতো সাইজে ছিল না, যে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য বিস্ফোরক পাউডারই মূলত ছিল গাড়ির মধ্যে। এবং একই সঙ্গে যে বিস্ফোরক বিপুল আকারে ছিল তা কিন্তু নয়, কিন্তু যেটুকু ছিল সেটা যথেষ্ট শক্তিশালী ছিল এবং সেটা জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট ছিল। এবং যারা তদন্তকারীরা মনে করছেন এই যে নয়া প্যাটার্ন চলে এলো, সেটা কিন্তু আগামী দিন আরও বড় বিপদ হতে পারে। কারণ একটা বিষয়, এই যারা আততায়ী তারা একটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে ছোট ছোট আকারে বিস্ফোরক ব্যবহার করেও কিন্তু বড়সড় ক্ষতি করা যায়। আর সেই কারণে কি ধরনের মূলত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং বিস্ফোরক কতটা শক্তিশালী আগামী দিন হতে পারে সেটা কিন্তু এই যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেটা পরীক্ষা করার পরই রিপোর্ট এলে বুঝতে পারবেন তদন্তকারীরা। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা যারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন সরাসরি দিল্লি থেকে। আর এই মুহূর্তে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরা হলো সেটা হচ্ছে বিস্ফোরক ব্যবহার এবং যে প্যাটার্ন ইউজ করা হয়েছে, যে প্যাটার্নে আগে জঙ্গিরা হামলা চালাতো বা বিস্ফোরণ হতো বা আত্মঘাতী হামলা হতো, এই প্যাটার্ন ফলো করা হয়নি। আর সেখান থেকে তদন্তকারীরা মনে করছেন নতুন এক কৌশল তাহলে অবলম্বন করছেন। কি বিস্ফোরক ব্যবহার হয়েছে সম্পূর্ণটাই এখন তদন্তের আওতায় রয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে, তার নমুনা পেয়েছেন তারা, বাকিগুলোর খোঁজ চলছে।
দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের র্যাডারে আছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে উমর নবী সে পড়াতো, আপনারা জানেন। ভোর রাতে হ্যাক হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। সাইটে ঢুকলে বার্তা, র্যাডিক্যাল ইসলামিক জিহাদ চালাতে চাইলে পাকিস্তানে যান। হ্যাকিং এর দায় স্বীকার করেছে ইন্ডিয়ান সাইবার অ্যালায়েন্স নামে একটি গোষ্ঠী। ওয়েবসাইটে তারা কি লিখছে? ভারতের মাটিতে চরমপন্থী বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নেই। এদেশে থাকতে চাইলে শান্তিতে থাকুন। আপনাদের দেশ বিরোধী কার্যকলাপের উপরে আমাদের নজর আছে। এই তথ্যর সম্পর্কেই আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, এই হ্যাক সম্পর্কে কি জানা যাচ্ছে? এরা তো অন্য ধরনের একটা বার্তা দিয়েছে এই হ্যাকাররা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্তকারী এজেন্সিরা তারা কি বলছেন? একটা বিষয় বুঝতে হবে, এই আল ফালাহ ইউনিভার্সিটি, এখানে কিন্তু একাধিক লিঙ্ক পাওয়া গেছে। যারা গ্রেপ্তার হয়েছেন তারা এখানকার আইদার ফ্যাকাল্টি মেম্বার ছিলেন এবং অনেকে এই ইউনিভার্সিটির সাথে রিলেটেড যারা, তাদের কিন্তু এই দিল্লি ব্লাস্টের সাথে যোগাযোগ থাকার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে এনআইএ তদন্ত শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অথরিটির কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে ইউনিভার্সিটির ইনসাইড ক্যাম্পাসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভোর রাতে এই যে ইউনিভার্সিটির ওয়েবসাইট সেটা হ্যাক হয়ে যায় এবং সেখানে ইন্ডিয়ান সাইবার অ্যালায়েন্স নামে একটা গ্রুপ, তারা পরিষ্কার বার্তা দেয় যে কোনো টেরোরিজম চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্সিটি অথরিটি তারা কিন্তু স্টেটমেন্ট ইস্যু করেছে যে দিল্লি ব্লাস্টের ঘটনাকে তারা নিন্দা জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে তারা তদন্তকারী সংস্থাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। কিন্তু যেহেতু এতজন এই ইউনিভার্সিটির সাথে রিলেটেড, তাই সমাজ মাধ্যমে কিন্তু এই ইউনিভার্সিটিকে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে। অনেকে বলছেন যে আগে থেকেই জৈশ-ই মোহাম্মদ, আনসারুল্লাহ গাজীর মতন সন্ত্রাসবাদী দলগুলোর সাথে ইউনিভার্সিটির লিঙ্কেজ পাওয়া গিয়েছে। সেই জায়গায় সবটা খতিয়ে দেখা হচ্ছে এখন। তবে ইউনিভার্সিটি অথরিটি তারা যেটা জানাচ্ছে যে তারা তদন্তে সহযোগিতাটুকুই করছে। পাশাপাশি এই যারা হ্যাক করেছে তারা নিজেদের ইন্ডিয়ান সাইবার অ্যালায়েন্স বলছে, অর্থাৎ ভারতের পক্ষে থাকা গোষ্ঠী হিসেবে তারা তাদের আত্মপ্রকাশ করতে আছে। যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার কাছ থেকে কোনো বিবৃতি আসেনি। ফলে কোন গোষ্ঠী হ্যাক করলো, এটা নতুন কোনো ছক কিনা সেটাও কিন্তু তদন্তের আওতায় আছে। ধন্যবাদ সুমন।